নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকেই আলটিমেট কিন্তু বাজার পড়বে। প্রথম প্রথম যখন বাজার খুললো, খোলার পরই দেখতে পেয়েছেন একটা বড় ক্যান্ডেল ফর্মেশন। তারপরে 10-15 মিনিট আরো চলে যাওয়ার পর দেখতে পেয়েছেন একদম লোয়ার লো তো হয়ে গেছে। তারপর থেকে বাজারের মধ্যে আর কোনো মুভমেন্ট নেই। স্ক্যাল্পিং ট্রেড হিসাবে যদি বলেন, ঠিক এই জোনটাতে একটা বাই কল একটা ট্রেড করেছিলাম খুব ছোট্ট কোয়ান্টিটিতে। তো এই পয়েন্টটা আমরা পেয়েছি। তারপর এখানেই ব্যাক টু ব্যাক ওই কলটাকে কিন্তু শর্ট করে এই ট্রেডিংটা এসছে। যারা টেকনিক্যালটা বোঝেন সেই অনুযায়ী এই দুটো ট্রেডই কিন্তু আজকের দিনে বেরিয়েছে। তারপর কিন্তু আর কোনো রকম ট্রেড বেরোয়নি, একটা রেঞ্জের মধ্যে কিন্তু বাজার গেছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি বলেন, সারাদিন বসে থাকার পর এইখানে একটা ট্রেড বেরিয়েছিল, কিন্তু এই ট্রেডটা আর করতে ইচ্ছা করেনি, সুতরাং এখান থেকে আর কোনো রকম ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট করেনি। তার আগে যদি বলেন, একটা স্ক্যাল্পিং ট্রেড এই জায়গাটাতেও একটা ধরার ইচ্ছা ছিল, কিন্তু এখানে মিস হয়ে যায় এবং রানিং ক্যান্ডেলে যখন চলে তখন আর কিন্তু ট্রেড এখানে করিনি আজকে ব্যাংক নিফটিতে। এবার এইটা তো ছিলই যে ফিক্সড যে তলার দিকে আসবে 23,100। এটা হচ্ছে প্যাটার্ন ওয়াইজ ডেলি টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকে টার্গেট। আবার যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন, এই 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যে এই র্যালি ফেসটা চলছে, এটা হচ্ছে 23,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই প্যাটার্নের র্যালিটা হতে পারে। আজকের দিনে তলার দিকে লো এসছে কতটা, 23,260, 65 এইসব জায়গার কাছাকাছি। তারপর একটা রেঞ্জ তৈরি করেছে বাজার, এর মধ্যেই কিন্তু আজকে ঘোরাঘুরি করেছে, মাইনাসেই আছে। এবার এখানে কি এমন হলো যে আলটিমেট আর বাজার পড়লোও না, উঠলোও না, একই জায়গায় একটা রেঞ্জ তৈরি করে চলে যাচ্ছে, বাজার শেষ হয়ে গেল। এখানে কিন্তু দেখবেন খেয়াল করে যে আজকের বাজারে খবর হচ্ছে কিন্তু আদানি। আদানিতে কি হয়েছে, এই যারা ইনভেস্টার ইনভেস্ট করেছে তারা কিন্তু স্টকটাকে বেঁচে দিচ্ছে সকালবেলা খবরের কাগজটা পড়ার পরই। কারণ কি, কারণ হচ্ছে আমেরিকার একটা সেশন কোর্ট, যেমন আমাদের এখানে জেলা কোর্ট আছে, তেমনি আমেরিকাতেও আছে সেশন কোর্ট, একটা ছোট কোর্ট। তো সেই কোর্টের মধ্যে কোনো এক ব্যক্তি বা কোনো একটা সংস্থা যারা আদানিকে একটা লোন দিয়েছিল, সেইটা তারা অ্যালিগেশন লাগাচ্ছে আদানির ওপর যে এখানে আর তার থেকে $250 মিলিয়ন একটা আপনাকে ঘুষের আকারে কিন্তু ইন্ডিয়ান কোনো সংস্থাকে বা গভর্নমেন্টের কারোর কাছে সেটা ঘুষ হিসাবে দিয়েছে। তো সেই খবরটার বেসেই কিন্তু যাদের যাদের কাছে যা যা ছিল সেটা তো সেল করেইছে। এবং বাইরে থেকেও বুঝতে পারছেন যে এটা শর্ট সেলিং এর একটা ব্যাপার থাকে, বা বিভিন্ন কোম্পানি থেকে আপ ডাউন অনেক কিছু জিনিসই হয়, যেগুলো মোটামুটি একটু একটু করে আপনাকে ওই স্ক্যাম 92 এই সিরিজটার মধ্যে দেখিয়েছিল। তো ওই রকম টাইপেরই কিছু না কিছু সেলিং প্রসেসে কিন্তু এতদূর পর্যন্ত বাজার আজকের দিনে গেছে। আগের দিনের যে নিউজটা ছিল, যেটা স্ট্রেট এই যে ফলটা হয়েছে, আমরা কিন্তু এই সময় জানতাম না যে এখানে অ্যাকচুয়ালি জিও পলিটিক্স নিয়ে চলছেটা কি। আমরা নর্মালি কিন্তু প্যাটার্ন ড্র করে কি দেখেছিলাম যে এখানে একটা প্যাটার্ন হয়েছিল, সেই প্যাটার্ন অনুযায়ী বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য গিয়েছিল। তারপর কিন্তু আমরা একটা সেল পেয়েছি, আর ঠিক এই জোনটা ব্রেক করে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে তলার দিকে মুভমেন্ট পেয়েছি। বাট এর মধ্যে এইখানে জিও পলিটিক্স এর মধ্যে কি চলছিল, এখানে চলছিল যে আমেরিকা পারমিশন দিয়ে দিয়েছে ইউক্রেনকে যে এখান থেকে লং রেঞ্জ মিসাইল রাশিয়ার মধ্যে অ্যাটাক করতে পারবে, যেটা রেঞ্জ হচ্ছে 300-350 কিলোমিটার। এটা হচ্ছে রেঞ্জ। তো এই রেঞ্জের মিসাইল কিন্তু যখন ইউক্রেনের হাতে যখন ছিল না কিন্তু একটা রকম, কারণ এই এই মিসাইল চালানোর জন্য যে পারমিশন দরকার হয় সেই পারমিশন কিন্তু আমেরিকা দিচ্ছিল না, কিন্তু যাতে এতে বাইডেন সরকার পারমিশন কিন্তু অ্যাকচুয়ালি দিয়ে দিল। আর তারপরে কিন্তু অ্যাটাক হয়ে গেল। রুশ এখানে কি বলেছিল, যে যদি কোনো দেশ সাপোর্ট করে এবং আমাদের কাছে যদি কোনোভাবে আমাদের দেশের মধ্যে হামলা হয়, তাহলে কিন্তু এটা পুরো ন্যাটোকে আমরা দেখবো হামলাকারী হিসেবে এবং তাদের উপর আক্রমণ করতে পারি। এইটারই কিন্তু এফেক্ট এখানে কিন্তু পরমাণু যুদ্ধ হিসেবে চলে আসতে পারে, ছোট ছোট পরমাণু ইউক্রেনের মধ্যেও পড়তে পারে। এটা দেখে কিন্তু কালকের দিনে অ্যাকশন হিসাবে আপনারা দেখতে পাবেন যে ইউএস এম্বাসি বা আরো অনেক এম্বাসি সেগুলো কিন্তু শাটডাউন হয়ে গেছে ইউক্রেন থেকে। এই যে জিনিসগুলো চলছে এই গরমাগড়িতে বাজারের মধ্যে সেন্টিমেন্ট কিন্তু নেগেটিভ, সেই এফেক্টটাই কিন্তু এখানে পড়েছে। কিন্তু আমরা নর্মালি প্যাটার্ন ওয়াইজ ট্রেড করছিলাম, এই দিন কিন্তু একটা বড় ফল পেয়েছি। এই খবরটা কিন্তু খুব মারাত্মক, সেই জন্য কিন্তু এত বড় ফল পেয়েছি। আজকের বাজারটা কি হলো, আজকের বাজারটা কিন্তু এইখান থেকে এত দূর পর্যন্ত তলায় পড়লো প্রথম 10-15 মিনিটের মধ্যে, কারণ সবাই হুড়মুড়িয়ে সেল করেছে। তারপরে কি দেখতে পাচ্ছি যে একটা রেঞ্জের মধ্যে চলে এসছে, কারণ কারো কেউ বাই করছে না, কেউ আর সেলও করছে না।
বাদ বাকি 80% 85% তো স্টক আদানির হাতেই, বাকি যে 15% স্টক বাইরের আছে এই স্টকটাই কিন্তু অ্যাকচুয়ালি বেঁচেছে। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নিয়েই কিন্তু ইস্যু। যারা ইনভেস্টার ইন্ডিয়ান তারা এইসব আমেরিকার কথাতেই বা আমেরিকার কোনো কোম্পানির কথাতেই অনেকটা বেশি প্যানিক হয়ে পড়েন, আর সেখানে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। যাই হোক সেটা তো পরের কথা, তলার দিকে পড়তো বা পড়বে সেটা তো আমরা জানি। আপাতত মার্কেটের মধ্যে একটা যে জায়গায় 26,300 কাছাকাছি 285-80 তখন বাজার চলছিল, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এখান থেকে মার্কেট তলার দিকের জন্য মুভ হবে, সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি মুভ হচ্ছে। বাজার কোনোদিন একভাবেই উপরের দিকে সাস্টেন করতে পারে না, কখনো পড়বে কখনো উঠবে। যদি স্ট্রেট উপরের দিকে উঠতেই থাকে যে ঘটনাটা ঘটেছে আগামী 1 বছর 1.5 বছর ধরে উঠতেই থেকেছে, সেটা বুল ফেজের মধ্যে উঠেছে, কিন্তু তারও একটা লিমিটেশন থাকা দরকার। সেটাও কিন্তু যদি না মেনে হয় সেটা কিন্তু ঝরে যাবে, সেটাই কিন্তু এখন হচ্ছে। আর এইখানে কিন্তু ভয় পাওয়ার মতন কিছু, অনেকেই আছেন যে এখানে স্টক কেনার কথা ভাবছেন। তো এখানে স্টক কেনার জায়গায় একটু ওয়েট করুন, বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি তখনই দেখতে পাবেন যে স্টকের মধ্যে তৈরি হয়েছে আপসাইডের দিকে মুভ দেবে, সেই স্টকগুলোর মধ্যেই কিন্তু কাজ করতে পারেন। মোটামুটি আপনারা এই বাজারের মধ্যেও শুনে থাকবেন আর পাওয়ারের নাম। তো আর পাওয়ারের মধ্যে কি কি ঘটনা ঘটেছে দেখবেন যে 16 বছর ধরে স্টকটা কিন্তু আন্ডার পারফরমেন্স করছিল, অনিল আম্বানির শেয়ার। তো ওইখান থেকে তলার দিকেই বাজার পড়ছিল, সেখান থেকে কত টাকায় লো করেছে স্টকটা, 1 টাকা কত পয়সা একটা লো করেছে, সেখান থেকে ঘুরে কিন্তু গেছে। এবার মান্থলি চার্ট অনুযায়ী এখান থেকে কিন্তু একটা বড় মুভমেন্ট উপরের দিকের জন্য হতে পারে আগামী 2 বছর 3 বছর মধ্যে। এখান থেকে যে মার্কেট যদি এখন ঝরে পড়ে বা সত্যিকারেরই যদি যুদ্ধ লাগে, তাহলে মার্কেট কি আর এখানে 23,000-এ দাঁড়াবে নাকি 22,000-এ দাঁড়াবে? একদম স্ট্রেট তলার দিকে 18,000-ও দাঁড়াতে পারে। আবার যদি ইন্ডিয়ার অনেক বেশি ক্ষতি হয় বা ইরানের ওপর অ্যাটাক হয়ে যায়, বা ইরানের ওপর যদি ডাইরেক্ট আপনার দেখলেন যে কি বলে ইসরায়েলের অ্যাটাক হয়ে যায় এবং ভয়ানক যদি যুদ্ধ চলতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতের অনেকটাই বেশি ক্ষতি। কারণ চাবাহার পোর্টের নাম শুনেছেন, চাবাহার পোর্ট কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ারই একজন বিজনেসম্যান, তার নামই হচ্ছে আদানি, এই কিন্তু ওই পোর্টটাকে নিয়ে ব্যবসা কিন্তু করছে। তো এইগুলো জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে, জিও পলিটিক্স সব জায়গায় কিন্তু জড়িয়ে আছে, তার মধ্যে মার্কেটের সেন্টিমেন্ট কোথায় কোথায় গিয়ে আঘাত করতে পারে। আমাদের যদি ইরানে গিয়ে চা বা পোর্টে কোনো ক্ষতি হয়, তাহলে আমাদের মার্কেটে বা আমাদের ইকোনমিতে কিন্তু তার এফেক্ট সরাসরি পড়বে। আবার তেলও আসে ইরান থেকে, তো সেই তেল যখন আসে তাতে কিন্তু কস্টিং অনেক কম হয়, বা একটা এমন রেটের মধ্যে তেল দেয় হয়তো, বা কিছু বছরের জন্য চুক্তি হয়, সেই চুক্তিটা অনুযায়ী আমরা কিন্তু লাভবান হই। সেই জন্যই কিন্তু তেলের দাম খুব বেশি ঊর্ধ্বমুখী হয় না। তো এইরকম জিনিসগুলো কিন্তু যদি দেখেন যে ডিস্টার্ব হতে শুরু করেছে, বা যদি দেখলেন যে যে খান দিয়ে আসে সেখানে কিন্তু একটা কি বলে রেড সি এর খাড়ি এরকম কিছু একটা জায়গা হয়, তো সেইখানেও কিন্তু বেশ কিছু দেশ আছে যারা কিছু কিছু দেখবেন ওই আতঙ্কবাদী হামলার মতন কিছু কিছু কাজ কারবার করে, বা তাদের দেশের ইকোনমিটাই চলে লুটপাটের ওপর। মাঝখানে খবর শুনছিলেন যে বিভিন্ন জাহাজ রেড সির ওপর দিয়ে আসার সময় অ্যাটাক হচ্ছে, আর সেখান থেকে কিন্তু জাহাজগুলোকে কিডন্যাপ করা হচ্ছে এবং একটা হ্যান্ডসাম মানি চাওয়া হচ্ছে। সেই মানিটা না দিতে পারলে জাহাজের যারা কর্মী আছেন তাদেরকে তো মেরে ফেলাই হচ্ছে এবং জিনিসপত্র লুট করে নেওয়া হচ্ছে। এইরকম করেই কিন্তু ব্যবসা চলতো। সেখানে দেখেছেন যে ইন্ডিয়ান নেভি কিন্তু এই যারা এইসব চুরি ডাকাতি করার চেষ্টা করতো রেড সি এর মধ্যে, তাদেরকে না কিছু ভাবে অ্যাটাক করেছে, বন্দুক দিয়েছে, গুলি করেছে, অ্যারেস্টও করেছে। এগুলো খবর যদি রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি চলছে কি, পুরো মিডল ইস্ট জুড়ে চলছে কি। তো এই জিনিসগুলো মার্কেটের মধ্যে কিন্তু প্রভাব ফেলে, এটা ছোট ঘটনা সেইগুলো কিন্তু সেরকম ভাবে ফেলে না। এটা যেমন ইরানের ঘটনা, এই যে এই ঘটনাটা হচ্ছে ইরানের বলছি, এটা হচ্ছে আপনার এই যে দিনের সেল হয়েছে, এই সেলের সময় তো আমরা অ্যাকচুয়ালি জানি না যে ইউক্রেন সত্যিকারের ওই লং রেঞ্জ মিসাইল রাশিয়ার ওপর চালিয়ে দেবে, আর যেখানে গিয়ে চালিয়েছে সেটা হচ্ছে রাশিয়ার যেখানে গোলা বারুদ থাকে সেরকম একটা জায়গায়, বা সৈন্য যেখানে জড়ো হয় সেই সব জায়গায় একটা গিয়ে চালিয়ে দিয়েছে। 6খানা মিসাইল চালিয়েছে, তার মধ্যে নাকি একখানা পড়েছে, 5খানা নাকি S-400 কভার করে দিয়েছে। এই এই নিউজটা কিন্তু বেরিয়ে আসে।
তার এফেক্টে কিন্তু এই যে পতনটা দেখতে পাচ্ছেন, এই পতনটা কিন্তু করে পড়েছে। কিন্তু আমরা যখন মার্কেটের মধ্যে লাইভ ট্রেড করছি তখন অ্যাকচুয়ালি জানি না যে আলটিমেট কি ঘটেছে। তখন কিন্তু আমরা জাস্ট প্যাটার্ন দেখে কাজ করছি, সেইটা মিলেছে, সেখানে ট্রেড করেছি, সেটা কিন্তু খুব সুন্দর পয়সা বেরিয়েছে। কিন্তু প্রত্যেকটা সময় মনে হচ্ছিল যে এইখান থেকে এক্সিট হয়ে যাব, এখান থেকে এক্সিট হয়ে যাব। তখন কি করেছি, প্রত্যেকটা যে ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে সেই ক্যান্ডেলের লো এর মানে এই যে এই লো বলছি, এই যে হাইটা তলার দিকে পড়ছে, যেহেতু হাই, এই হাইয়ের কাছাকাছি পর্যন্ত আমরা কিন্তু স্টপ লসটাকে শিফট করছি প্রত্যেকটা বারে। এরকম করতে 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 এতদূর পর্যন্ত ট্রেড করতে পেরেছি। তারপরেও আবার একবার কিন্তু এখানে এন্ট্রি করেছি, সঙ্গে সঙ্গে বড়, আর এখানেই কিন্তু বড় পতন, এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আবার এক্সিট করেছি। তারপরে আবার একটু করেছে, এখানে কিন্তু আর পার্টিসিপেট করিনি। এই জিনিসগুলো কিন্তু এইরকম ভাবেই কিন্তু আমরা ম্যানেজ করার চেষ্টা করছি, কারণ এখানে একটা বড় প্রফিট দেখতে পাচ্ছি চোখের সামনে, এবং মোমেন্টামের সঙ্গে হু 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 করে বাড়ছে। তো এখানে আমরা প্যাটার্ন অনুযায়ী কাজ করেছি, সেখানে প্যাটার্ন অনুযায়ী বাজারের মধ্যে যেরম যেরম দিয়েছে সেরকম। কিন্তু এই যে ভয়ানক বড় মুভমেন্ট এবং প্রত্যেকটা জায়গায় যে সুন্দর এক একটা করে স্পাইক লাগছিল, তো সেই আমরা এক্সপেক্ট করিনি যে এইরকম মুভমেন্টটা হবে। আমরা জানি যে এইখান থেকে তলার দিকে মুভমেন্ট হবে, সেক্ষেত্রে সেলই খুঁজছিলাম। আপনাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছিলাম যে এই সব জায়গার মধ্যে আমরা ফার্স্ট খুঁজছিলাম যে অ্যাকচুয়ালি টার্গেট দাঁড়াচ্ছিল এইখানটাতে। তো আমরা এই সব জায়গাতে খুঁজছিলাম যে এটাই কি হাই হয়ে গেল, এখান থেকে যদি ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে সেল করা যেতে পারে। তারপরে উপরের দিকে চলে গেল, তারপরে ওয়েট করছিলাম যে এইখানটায় কি হাই হয়ে যাবে, তারপরে এখান থেকে আমরা সেল করবো কিনা। কারণ তার মধ্যেও স্ক্যালপিং ট্রেড বেরোচ্ছিল, ছোট ছোট আকারে করেছি দুবার, কিন্তু এখানে কিন্তু ভয়ে ভয়ে করেছি, কোয়ান্টিটি ছিল একদমই কম, মিনিমাম। তারপর এখান থেকে যে মুভমেন্ট হচ্ছে, তারপরে কিন্তু সেরকম অনুযায়ী স্ট্রাইক প্রাইস বাড়ছে না, তখনই কিন্তু ডাউট হচ্ছিল যে অ্যাকচুয়ালি বাজার কিন্তু এখান থেকে পড়বে, কখন পড়বে, তার জন্য কিন্তু এইরকম নয়েজ ক্রিয়েট করছে। ওয়েট করছিলাম, করতে করতে এই জায়গাটা পেলাম, তো এখান থেকে কিন্তু শর্ট করেছি। ইন্টারন্যাশনাল নিউজ অনুযায়ী যেহেতু আপনারা দেখবেন যে অ্যাটাক করে দিয়েছে আপনার কি বলে ইউক্রেন, যেহেতু অ্যাটাক করেছে রাশিয়ার মধ্যে, সেটা কিন্তু একটা বিগ নিউজ। আর এটা বলেই ছিল যে ন্যাটো তাহলে এর মধ্যে জড়িয়ে যাবে, ওয়ার্ল্ড ওয়ার 3 এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, এবং বিভিন্ন দেশ একে অপরের প্রতি এরকম জিনিসগুলো তৈরি মানে অ্যাটাক করতে থাকবে বা জড়িয়ে পড়বে যুদ্ধের মধ্যে। তো সেই ঘটনাগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ঘটার যে পূর্বাভাস হয়, সেইটা নিয়েই যেহেতু রাশিয়ার মধ্যে অ্যাটাক হয়েছে একটা লং রেঞ্জ মিসাইল দিয়ে, এবং যেখানে বারুদ গোলা থাকে সেই সব জায়গাতেই, তো সেইটার এফেক্টেই কিন্তু এটা পড়তো। তারপরে কিন্তু নিউজ এসছে, কিন্তু আমরা নর্মালি এখানে প্যাটার্ন যেহেতু সাপোর্ট করেছি সেই অনুযায়ী ট্রেড করে বেরিয়ে গেছে। আজকের দিনেও কিন্তু টেকনিক্যাল ফলো করার চেষ্টা করছিলাম না, এত কথা বলছি একটাই কারণে, বোঝার চেষ্টা করবেন যে জিও পলিটিক্স কিন্তু জড়িয়ে আছে এখান থেকে। যদি পড়তে থাকে এবং জিও পলিটিক্স অনুযায়ী যদি দেখেন যে কোনো কারণে বাজারের মধ্যে অস্থিরতা চলে এসছে, যুদ্ধ হচ্ছে, তাহলে কিন্তু এখানে থামবে না, থামবে একদম, কত কোথায় গিয়ে থামবে কেউ জানে না। কারণ নিমিষে 15,000ও আসতে পারে, আবার 10,000ও আসতে পারে। আর এটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ একটা প্রাকৃতিক দুর্যোগ যখন আসবে সেটা কিভাবে এফেক্ট ফেলবে সেই জিনিসটা যতক্ষণ না বাজার এমনিতেই প্যানিকে, একটুখানি প্যানিক এসলেই কিন্তু তলার দিকে কারেকশন হয়, সেই তোকে কতটা পর্যন্ত ডিপ নেবে সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু নর্মাল যদি আপনি ট্রেডার হিসেবে দেখেন, রোজকের বাজার হিসেবে দেখেন, সেখানে প্যাটার্ন ওয়াইজ যেরকম যেরকম ট্রেড বেরোতে পারে, যে কতটা পর্যন্ত কারেকশন আসতে পারে, এইটার রিট্রেসমেন্ট অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করা যায়। যেখান থেকে অ্যাকচুয়ালি একটা মুভমেন্ট শুরু হয়েছিল বুল রানের, এবং 26,280 পৌঁছেই ধরেছিলেন 300 পর্যন্ত। তো ওইখানে একটা যদি আপনি ফিবোনাকি ড্র করেন তাহলে দেখতে পাবেন 38% যদি কারেকশন হয়, সেটা হচ্ছে 22,000, ওই জায়গাটা আসছে। সেই অনুযায়ী কিন্তু 22,000, 23,000 এই জায়গাটা আপনাদের সাথে কিন্তু শেয়ার, এর আগের লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম 23,900, খেয়াল করে দেখবেন। তো 23,900 কি প্যাটার্ন কমপ্লিট হচ্ছে, ঠিক ওইখান থেকে কিন্তু একটা উপরের দিকে 24,500 কাছাকাছি পর্যন্ত হাই করেছিল। তারপরে ওইখান থেকে যে প্যাটার্ন তৈরি হয়েছিল সেই অনুযায়ী কিন্তু তলার দিকে এই মুভমেন্টটা আসা উচিত, 23,100 এই জায়গাটার কাছে পর্যন্ত আসা উচিত। এবার এক্সটেনশনে যদি চলে এবং সাইকোলজিক্যাল যদি বেরিয়ে বলেন তাহলে 23,000 পর্যন্ত, এটাই কিন্তু ছিল মূল ডেলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্নকে রিড করা। এবার এর উপর কি হয় যে ছোট ছোট টাইম ফ্রেমও কিন্তু অ্যাড হতে শুরু করে, মানে একটা সমুদ্রের ঢেউ দেখেছেন, তো সমুদ্রের ঢেউয়ের মধ্যে ছোট ছোট ঢেউও কিন্তু থাকে। সুতরাং সেই ঢেউটার মধ্যেও যদি বড় ঢেউ মানে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যেরকম দেখেছিলাম, সেটা তো টার্গেট দিচ্ছিল 23,000। এবার
যখনই 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ীও প্যাটার্ন তৈরি হয়েছে, সেই অনুযায়ী টার্গেট তলার দিকে দাঁড়াচ্ছিল, কিন্তু আপনার 23,200 ইমিডিয়েট এই যে র্যালি ফেসটা, এটা 23,200 কাছাকাছি পর্যন্ত আসা উচিত। তো আজকের দিন 260 দেখেছেন, অ্যাকচুয়ালি 200 হয়তো কালকেও দেখে নেবেন, বা তলার দিকে যদি গ্যাপ ডাউনে খোলে 23,000-এর কাছাকাছি কোনো নিউজ যদি চলে আসে রাত্রির মধ্যে, তাহলে কিন্তু এই জায়গাটা 23,000ও কালকে সকালবেলা মর্নিংই হয়তো দেখতে পাবেন, সেটা কিন্তু কথা নয়। নর্মাল বাজার চলে এই রেঞ্জগুলোর ওপর কিরম ভাবে ট্রেড করতে হয় সেইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ডিসকাস করা থাকে। যাই হোক, এছাড়াও আপনারা এইটা কিন্তু খেয়াল রাখবেন, মোটামুটি যতদিন না ট্রাম্প শপথ নিচ্ছে, মোটামুটি মাস দুয়েক ধরে চলুন এখনো, ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাস কিন্তু খেয়াল রাখবেন। তো ডিসেম্বর জানুয়ারি মাসের মোটামুটি মিডলের এরকম সময় কিন্তু ট্রাম্প শপথ নিচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে। তার আগে পর্যন্ত এইসব যে ভয়ানক ভয়ানক যে খেলা চলছে, এগুলো কিন্তু পলিটিক্স ইনভলভ আছে, শুধু ন্যাশনাল পলিটিক্স নয়, ইন্টারন্যাশনাল পলিটিক্স। এখানে কিন্তু অনেক কিছু জিনিস আছে, যেমন আজকের দিনে আদানির কেসটা যদি দেখেন, আদানির ক্ষেত্রে কিন্তু পলিটিক্স এর শিকার। এখানে কিন্তু কেনিয়ার মধ্যেও একটা যদি জায়গা দেখেন, কেনিয়ার মধ্যে কিন্তু এই এনার্জি সাপ্লাইয়ের জন্য গেছিল। এবার এখানে অনেক কিছু জিনিস আছে, এখানে হচ্ছে যে প্রোডাকশন, অ্যাকচুয়ালি টার্গেট ছিল 2030 পর্যন্ত যে 500 জিগাবাইট আপনার প্রোডাকশন করতে পারবে আপনার বিদ্যুৎ। তো সেখানে প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু বাড়াচ্ছিল আস্তে আস্তে। তো অলরেডি কিন্তু 200 জিগাবাইট পর্যন্ত ক্যাপাসিটি আপনার ইমপ্রুভ হয়ে গেছে। এবার তার মধ্যে গুজরাটের নাম দেখবেন, রাজস্থানের নাম দেখবেন, হরিয়ানার নাম দেখবেন, আরো সব আছে, তো সেইগুলোর নাম দেখবেন আস্তে আস্তে করে। এইরকম ভাবে কিন্তু কাজ এগোচ্ছিল। তো এই জায়গাগুলোতে কিরম ভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্স ঢুকে গেল, যে বাইরের কোম্পানি থেকে একটা প্রজেক্ট করতে গেলে এখানে যা খরচা প্রত্যেকটা বছর, মোটামুটি যদি টার্গেট হিসেবে ধরেন 500 জিগাবাইট, এখানে কিন্তু 30 বিলিয়ন পার ইয়ার খরচা করতে হবে আপনার ওই সোলার প্যানেল, তার সেট আপ, এই কস্টিং এর পেছনে প্রত্যেকটা বছর। কিন্তু আমাদের কয়লা জ্বালিয়ে যতটা যা জ্বালানি ইউজ হয়, সেটা কিন্তু ওর অর্ধেকও যায় না, বা 1/4 হয় না। তো সেখানেই একটা কিন্তু পয়সার একটা ফ্যাক্টর থাকে। সেই জন্যই কিন্তু বাইরের যে কোনো কোম্পানি, যেমন আমাদের এখানে দেখেন না, যে ব্রিজ তৈরি হচ্ছে, টোল ট্যাক্স বসিয়ে দেওয়া হয়। তো ব্রিজ বা রাস্তা, ন্যাশনাল রাস্তা তৈরি হচ্ছে, মাঝে টোল ট্যাক্স বসিয়ে দেওয়া হলো। টোল ট্যাক্স কারা তোলে? যে কোম্পানি ওই রাস্তাটা তৈরি করেছে, সেই টোল ট্যাক্সটার মাধ্যমে সেই ওখানে বেশ কিছু বছরে সুদে আসলে টাকাটা কিন্তু তুলে নেয়। এইরকমই কিন্তু সিস্টেম অ্যাকচুয়ালি। তো এইরকমই কিন্তু বাইরের দেশে, আমাদের আমাদের দেশের কোম্পানি আদানি বাইরের দেশে আমেরিকাতে গিয়ে একটা সোলার প্ল্যান্ট লাগাতে গেছে। তো সেখানকার ইনভেস্টর থেকে ইনভেস্টমেন্ট নিয়েছে। সে এই ভারতীয় কোনো একটা মন্ত্রিত্ব লেভেলেই বলুন বা কোনো আধিকারিক লেভেলে বলুন, একটা ঘুষ দেওয়ার চেষ্টা করেছে বা করে ঘুষ দিয়ে দিয়েছে, যে কোনো একটা। এটা আরোপ, এটা কিন্তু সিদ্ধ হয়নি, কেউ জানেও না। কারণ আগেই দেখেছেন হিন্ডেনবার্গের রিপোর্ট অনুযায়ী যে বাজারের মধ্যে কিরম কিরম ঘটে, যে একটা নিউজ ফ্লোট করে দিল, এই ফ্লোটটার এগেনস্টে আমরা কিন্তু চেঁচামেচি শুরু করে দিই। আমাদের এখানকার অপোজিশনও কিন্তু চেঁচামেচি শুরু করে দেয়। অ্যাকচুয়ালি কিন্তু আমরা আমাদের খবরের থেকে বেশি বিশ্বাস করি আমেরিকার খবর কি বলছে। সেখানে কিন্তু কি সত্যি বলছে, কি মিথ্যে বলছে, সেটা কিন্তু আমরা যাচাই করতে যাই না। আর ফায়দা কিন্তু ওরাই লুটে নিয়ে যায়। এই হিন্ডেনবার্গ কিন্তু আগেই শর্ট করে রেখেছিল, খবর বেরোলো, ওখানে কিন্তু মোটা পয়সা নিয়েছে। আজকের রিপোর্টও বেরিয়েছিল, কেউ না কেউ শর্ট করে রেখে দিয়েছে। এইরকম করেই কিন্তু অ্যাকচুয়ালি কামানো হয়, এবং আমাদের দেশের ধন অন্যজন কামিয়ে নিয়ে যাচ্ছে, অন্য দেশের ধন এরকম করে হয়তো আরো মানে সবাইকে আর কি, যে যার থেকে বেশি পাওয়ারফুল তাকে কিন্তু যে পাওয়ারফুল নয় তাকে কিন্তু কমিয়ে রাখার চেষ্টা সবসময় করে। এটা কিন্তু বাস্তব, চিরসত্য, এবং এটাই চলেই আসছে এই প্রথাটা। আজকের দিনে সিভিলাইজেশনের দিনে বলবেন যে কোর্ট আছে, এই আছে, তাই আছে। অ্যাকচুয়াল কিন্তু যদি আপনি দেখেন, পুরোটাই পাওয়ার গেম। দেখুন না, যুদ্ধ চলছে, এটা একটা কোর্টেই মীমাংসা হতে পারতো, তো তাহলে কেন যুদ্ধ হচ্ছে? তো ইন্টারন্যাশনাল কোর্টও তো আছে, সেখানে গিয়ে ক্ষতিপূরণ চাওয়া হতে পারে বা কেস লড়তে পারে। কিন্তু যুদ্ধ কেন হয়? তার মানে এখনো বল প্রয়োগ কিন্তু চলে, আমাদের জন্য নয়, কিন্তু অ্যাকচুয়ালি চলে। যাই হোক, অনেক কথা জিও পলিটিক্স নিয়ে বলতে গেলে অনেক কিছু বেরোবে, অনেক কিছু কথা হয়তো বলা হবে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে কি
ভিশন সেটা নিয়ে আলোচনা হয়তো হবে না। যাই হোক, মোটামুটি এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মার্কেট সম্বন্ধে শুধুমাত্র টেকনিক্যাল চার্ট রাখলেন খবরের মধ্যে সেটি নয়, এর বাইরেও কিন্তু জিও পলিটিক্স বলে একটা সাবজেক্ট হয়। তো সেই সাবজেক্টে একটুখানি চর্চা রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু খুব সুবিধাই হবে। এবং বাজারের মধ্যে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে তেলের দাম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এইসব কিন্তু অনেকটাই কানেক্টেড আছে, কোথায় কি চলছে এই খবরগুলো যখন থাকবে না, তখন কিন্তু চার্টের মধ্যেও সেটা রিফ্লেক্ট কিন্তু হবে। যাই হোক, সেটা পরের কথা। কিভাবে দেখবেন মার্কেটটাকে সেটা আপনাদের ওপর। কিন্তু নর্মালি টেকনিক্যালি যদি কথা বলেন কালকের দিনের জন্য, এইটা একটা রেঞ্জ বেরিয়ে গেছে নিফটির ক্ষেত্রে। ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত একটা রেঞ্জ বেরিয়েছে। তো এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ট্রেড করা যাবে না, এরকম নয়েজ সৃষ্টি হতে পারে। যদি দেখেন যে গ্যাপ আপ তুলেছে, এই সুইং হাইটার উপর আর যাচ্ছে না, যেটা হচ্ছে 23,374, যদি রিভার্সাল সাইন পান তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারবে। এবার যদি আজকে সকালের মধ্যেই এরকম বড় একটা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলটাই ফরমেশন করে দিল, তাহলে তো আর কিছু করার নেই, এবং এখান থেকে কিন্তু আর কোন রকম ট্রেডিং সেশন তৈরি হবে না। এবার যদি দেখেন যে তলার দিকে চলে এসছে বা গ্যাপ ডাউনে খুলেছে, কিন্তু এই সুইং লোটা আর ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 23,260-63 জায়গাটা যদি ব্রেক না করতে পারে, এখানেও যদি রিভার্সাল সাইন পান তাহলে উপরের দিকের জন্য ট্রেড হবে। সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখতে হবে। ফাইনালি ট্রেড কোথায় আপনারা দেখতে পাবেন, এইদিকে হচ্ছে এই সুইং হাইটার ওপরে ফ্রেশ কল কিন্তু অ্যাক্টিভেট হবে, আর ফ্রেশ পুট অ্যাক্টিভেট হবে হচ্ছে এই সুইং লোটার তলায়। তার মানে এটা হচ্ছে রেঞ্জ, এর ওপরেই কিন্তু অ্যাকচুয়ালি মোমেন্টাম পাবেন, বা এর তলায় কিন্তু মোমেন্টাম পাবেন। এবার হচ্ছে আমরা দেখছি কি অ্যাকচুয়ালি এখানে 23,100 থেকে 23,050, 23,000 এই জোনটার মধ্যে কিন্তু তলার দিকে চেষ্টা করছি বাজার যদি আসে। সেক্ষেত্রে এই সুইং লোটা যদি দেখেন মর্নিং এই ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 23,260-65, তাহলে আলটিমেট কিন্তু তলার দিকে পড়বে। ফার্স্ট টার্গেট হিসাবে 5 মিনিটের যে টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকে টার্গেট, সেটা হচ্ছে 23,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তারপর কি টার্গেট হতে পারে, এই লেভেলটার কাছাকাছি আসার পর যদি দেখেন যে এখান থেকে আবার একটা বাউন্স ব্যাক নিয়েছে, বা প্যাটার্ন ওয়াইজ একটা রিট্রেসমেন্ট নিয়েছে, নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 23,100 পর্যন্ত কিন্তু কালকের দিনে আপনারা দেখতে পারেন। মোটামুটি একটা মুভমেন্ট হওয়ার, আজকে কিন্তু কালকের দিনে কিন্তু হওয়ার কথা। এইরকম রেঞ্জ বাউন্ড টাইপের কি নয়েজ দেখবেন না, মোটামুটি একটা ভালো মুভমেন্ট পাবেন। বোথ সাইডও পেতে পারেন। যদি দেখেন যে এই উপরের দিক থেকে তলার দিকে পড়েছে, তারপর উপরে গেছে আবার এসছে, তাহলে সেক্ষেত্রে বোথ সাইড হতে পারে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইং লোটা ব্রেক করেনি, সেক্ষেত্রে উপরে যাওয়ার চেষ্টা করবে, তারপর এখান থেকে তলার দিকের জন্য যখন লেভেলটা ব্রেক করবে, সেক্ষেত্রে একটা মোমেন্টাম ট্রেড 23,260 থেকে আপনারা দেখতে পারেন। এবং এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি করছে, এবং কন্টিনিউশন ট্রেডের দিকে প্যাটার্ন আছে কিনা। যদি কন্টিনিউশন ট্রেডের দিকে প্যাটার্ন থাকে এবং প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হচ্ছে 23,200 টাকাও ব্রেক করে চলা মানে, বা সেকেন্ড হাফে যদি ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে 23,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আপনারা দেখতে পারেন। এবার এইখান থেকে যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেছে, হওয়ার পর একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়েছে, তারপর লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে সেক্ষেত্রে তো এই টার্গেটটা হবে এবং এর তলাতেও যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন বাজারের মধ্যে কি তৈরি হয়েছে এবং কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা, সেই অনুযায়ী কিন্তু প্লে করতে হবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও বাজারের মধ্যে যদি দেখেন, এটা হচ্ছে একটা জোন, এই জোনটার মধ্যে কিন্তু কাজ করতে যাবেন না, মোমেন্টাম কিন্তু পাবেন না। এই জোনটা কিন্তু অ্যাভয়েড করে চলতে পারেন। যদি দেখেন যে স্ক্যাল্পিং আকারে ট্রেড বার করতে হচ্ছে, ছোটখাটো গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই সুইং হাইটা ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 50,538, তাহলে এখান থেকে যদি রিভার্সাল সাইন পান, এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে। মোমেন্টাম তলার দিকে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন, এবং এইটা পর্যন্ত কিন্তু টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 50,162। এবার যদি দেখেন গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এই সুইং লোটা আর ব্রেক করেনি, সেক্ষেত্রে 50,158 এই সব আশপাশ থেকে যদি রিভার্সাল সাইন পান, তাহলে উপরের দিকের জন্য ট্রেড পাবেন। যতক্ষণ এর ভিতরে মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে এই সুইং হাইটার উপর, যেটা হচ্ছে 50,550, এটার উপরে যদি দেখেন গ্যাপ আপ খুলেছে, তাহলে তলার দিকের জন্য একটা রিটেস্ট হতে পারে। রিটেস্ট হওয়ার পর যখন আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাবে, সেক্ষেত্রে উপরের দিকের জন্যই মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে 50,800, 50,900, 51,000 এই পর্যন্ত টার্গেট উপরের দিকের জন্য যেতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এখানে যখন ব্রেক করছে, তারপর বাজারের মধ্যে প্যাটার্ন কি ধরনের তৈরি হচ্ছে, প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে
ব্রেক করে তবেই কিন্তু এতদূর পর্যন্ত যাবে, নয়তো এতদূর পর্যন্ত যাবে না। সেখানে এই মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে 50,600 টার্গেট হতে পারে, 700 টার্গেট হতে পারে। যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যাবেন। আর উপরের দিকে সুইং হাইয়ের যদি কথা বলেন, এখানেই একটা আছে 51,000 এর আশেপাশে। তো এর কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু পেতে পারেন যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ আপ হয়েছে, নিয়ে একটা রিটেস্ট হয়ে এর উপরেই সাসপেন্ড করছে। ঠিক আছে, তো তলার দিকে যদি দেখেন যে এই তলায় গ্যাপ ডাউন খুলেছে, যেটা হচ্ছে 50,156, এর তলায় যদি গ্যাপ ডাউন করে তাহলে উপরের দিকে জন্য একটা রিটেস্ট হতে যাবেন। তারপর যখন লেভেলটাকে আবার ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন। এবং টার্গেট হিসাবে যদি বলেন তাহলে হচ্ছে এই যে সুইং লোটা আছে, এই সুইং লোটা কিন্তু টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 49,789। এই জায়গাটা হচ্ছে ফার্স্ট টার্গেট। এবং যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটার কাছাকাছি চলে এসেছে, তারপর দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তাহলে কিন্তু আবার শর্ট হবে। এবং তলার দিকে কিন্তু আপনারা কন্টিনিউ ফল দেখতে পারেন। এবং তলার দিকে টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে ঠিক 49,600, তারপরে টার্গেট হচ্ছে 49,500। এই এতটা পর্যন্ত বা এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে বাজার কিন্তু দাঁড়াতে পারে। এবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করেনি, কিন্তু উপরের দিকেই গ্যাপ আপে খুলেছে, সেক্ষেত্রেও তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট পাবেন, তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। দেখবেন আর সুইং হাই ব্রেক করছে না, সেক্ষেত্রে তখন আবার তলার দিকের জন্য মুভ ঘোরাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শর্ট করতে পারেন। এবং টার্গেট হিসেবে এটা তো স্ক্যাল্পিং আকারে এতদূর পর্যন্ত বেরোবে, এরপর থেকে কিন্তু একটা প্যাটার্ন ওয়াইজ ট্রেডের জন্য মোমেন্টাম থাকবে। এবং এইখানে এসে দেখতে হবে যে ইন্টারডেতে এইখান থেকে বাউন্স ব্যাক হচ্ছে কিনা, বা এর আশপাশ থেকে বাউন্স ব্যাক হচ্ছে কিনা। যদি এর আশপাশ থেকেও বাউন্স ব্যাক হয় সেক্ষেত্রে প্যাটার্ন কাউন্ট করতে হবে। প্যাটার্নটা যদি কন্টিনিউশন ট্রেডের দিকে বেরোয় তাহলেই কিন্তু কন্টিনিউশন ট্রেড হবে। যদি না হয়, যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু যে কোনো একটা মুভের কাছাকাছি গিয়ে এইখানে আটকে যেতে পারে। এবং এখান থেকে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য আবার মুভমেন্ট দেখবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।